আমন্ত্রণ চ্যানেল 24 এর চার্টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধিতে ভোগান্তি কিছুটা কমেছে। গেল কয়েক সপ্তাহ ধরে ফিলিং স্টেশনগুলোতে যে দীর্ঘ লাইন দেখা গেছে তা অনেকটাই ছোট হয়ে এসেছে। গ্রাহকরা জানান অপেক্ষার সময় কিছুটা কমেছে, তবে তীব্র গরমে অস্বস্তি বেড়েছে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায় ফুয়েল পাসের কারণে মোটরসাইকেল চালকদের চাহিদায় কিছুটা লাগাম টানা গেছে, তবে প্রাইভেট কারের তেমন ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছেন ব্যবহারকারীরা। তেল না পাওয়ার কারণে আমারে চাকরি থেকে অব্যাহতি দিছে যে এই মাস করার পরে তুমি চাকরি দেখো। তেলের দাম বৃদ্ধি পেয়েছে, বাট তার মানে যে ভোগান্তিটা কমে গেছে বিষয়টা এমন না। আপনি দেখেন যে আগেও যেমন সিরিয়াল ছিল এখনও ঠিক তেমন সিরিয়াল আছে। গণভোটের রায় ও জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ। জুমার নামাজের পর শুরু হয় সমাবেশ। তীব্র গরম উপেক্ষা করে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা সমাবেশ স্থলে জড়ো হন। শুরুতে বক্তব্য রাখেন জেলা পর্যায়ের নেতারা। বক্তব্যে তাদের অভিযোগ, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ও জুলাই সনদের দাবিগুলো এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। হুঁশিয়ারি দেন গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে তা কার্যকর করতে সরকারকে বাধ্য করতে হবে। জানান প্রয়োজনে এই গণসমাবেশকে বৃহত্তর গণ আন্দোলনের রূপ দেয়া হবে। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হুসাইন। যাচ্ছি তার কাছে। রমিজ, গণসমাবেশের কি পরিস্থিতি, এখন কি চলছে, কারা বক্তব্য রেখেছেন এখন পর্যন্ত? এখন এখানে বাংলাদেশ খেলাফত মজলিসের যারা কেন্দ্রীয় পর্যায়ের নেতারা রয়েছেন তারা এখানে বক্তব্য রাখছেন। এছাড়া এখানে 11 দলের বেশ কয়েকজন শীর্ষ নেতাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তার আগে ডাকসুর ভিপি তিনি এখানে বক্তব্য রাখছেন। মূলত এখানে যারা বক্তব্য রাখছেন তাদের বক্তব্যে গণভোটের রায় বাস্তবায়ন সহ জুলাই সনদ বাস্তবায়নের যেই বিষয়গুলো আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে বিষয়গুলো আসলে সমাধান করা হয়েছিল সেই বিষয়গুলো যাতে সরকার বাস্তবায়ন করে, এই ধরনের বক্তব্য এখানে রাখা হচ্ছে। এবং নতুন করে ফ্যাসিবাদী কাঠামো যাতে উঠতে না পারে, আবার যাতে গড়ে উঠতে না পারে সেই বিষয়ে এখানে যারা বক্তব্য রাখছেন তারা সেই বিষয়গুলো এখানে সামনে নিয়ে আসছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করা হচ্ছে, যে কারণে বলা হচ্ছে যে এই যে জুলাই সনদ, এই জুলাই সনদ যদি বাস্তবায়ন করা না হয় এবং এই বিষয় যদি তারা আরও বেশি ঝুলিয়ে রাখার চেষ্টা করে তাহলে কিন্তু আবার নতুন করে ফ্যাসিবাদী কাঠামো গড়ে উঠবে, যার কারণে বিভিন্ন অধ্যাদেশগুলো বাতিল করা হচ্ছে। এই বর্তমান সরকারের সমালোচনা করে এখানে যারা বক্তব্য রাখছেন তারা বলছেন তারা কিন্তু অতীত সরকারের যেই ধরনের তারা কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন সেই ধরনের পথেই কিন্তু বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে এবং তারা তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য জুলাই সনদ বাস্তবায়নে তারা গড়িমসি করছেন এবং আলোচনা সমালোচনার মধ্য দিয়ে এটিকে আরও বিলম্বিত করার প্রচেষ্টা করছেন। তো এখানে যারা বক্তব্য রাখছেন তারা আসলে সরকারের প্রতি বলছেন যে তারা আসলে সরকার বিরোধী কোনো আন্দোলন করতে চায় না, সরকার পতনের কোনো আন্দোলন করতে চায় না। তাদের যে দাবি, যেটি গণদাবি, গণঅভ্যুত্থান পরবর্তী সময় সাধারণ বাংলাদেশের মানুষ যেই স্বপ্ন দেখেছিল যে জুলাই সনদ বাস্তবায়নের দাবি, সেই দাবিতেই তারা ঐক্যবদ্ধ থাকতে চান এবং সরকারকে তারা বাধ্য করতে চান যে এই যে জুলাই সনদ সেই বিষয়টি যাতে সরকার দ্রুত মেনে নেয়। এর পরবর্তীতে যদি সরকার এই বিষয়টি মেনে না নেয় সেই ক্ষেত্রে তারা আসলে আন্দোলন যেতে বাধ্য হবেন এবং সেই ক্ষেত্রে সরকারকে পতনের আন্দোলনের কথা এখানে বেশ কয়েকজন বক্তব্য রাখছেন, বক্তারা এখানে বক্তব্য রেখেছেন। এছাড়া এখানে বাংলাদেশ জাতীয় সংসদ বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান উপস্থিত হওয়ার কথা রয়েছেন। ধারণা করা হচ্ছে এখান থেকে এই সমাবেশের শেষে হয়তো এখান থেকে নতুন কোনো কর্মসূচি এখানে ঘোষণা করা হতে পারে। তো সেই আইসুল এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে। ধন্যবাদ রমেশ। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে। এনসিপিতে কয়েকজন নেতার যোগদান অনুষ্ঠানে কথা বলছেন নাহিদ ইসলাম, সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং মহিউদ্দিন রনি, নুরুজ্জামান কাফি সহ ফ্লোরা আপা সবাইকে আমরা আজকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। গতরাতে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় শাহবাগ থানায় জিডি না নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ। আছেন ডাকসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খান জসিমউদ্দিন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আইডি প্রথমে পাবলিক করা ছিল, তারা আমার ফেসবুক আইডি ধরে আমার যত রিলেটিভ আছে, আমার ছবি আছে যাদের সাথে, সবাইকে হচ্ছে হুমকি দেওয়া শুরু করেছিল। এক পর্যায়ে আমি বেশিরভাগ পোস্ট হচ্ছে আমার অনলি ফ্রেন্ড করা আছে। এখন আপনারা গেলে কিছু পোস্ট পাবলিক পাবেন আর বেশিরভাগ পোস্ট অনলি ফ্রেন্ড পাবেন।
তো এই জিনিসটা খুবই আপত্তিকর যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুলাই আপরাইজিংয়ের পরবর্তী এই সময়ে এমন একটা জিনিসের দ্বারা আক্রান্ত হবে যার সাথে তার ন্যূনতম কোনো সম্পর্ক নাই। শুধুমাত্র এটা না, বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠান এবং বাংলাদেশে বর্তমান নতুন যে সরকারের যে প্রশাসন, তাদের পক্ষ থেকে আমরা কোনো ফ্যাসিবাদের আমলের ব্যতিক্রম কোনো যৌক্তিক আচরণ এখন পর্যন্ত পাইনি। আর কিছু বলবো? ধন্যবাদ আব্দুল মাহমুদ ভাইকে। আমরা সাংবাদিকদের মাধ্যমে সারা দেশবাসীকে আমাদের যেই দাবি সেটি স্পষ্ট করে দিতে চাই। আমাদের প্রথম দাবি হচ্ছে, শাহবাগ থানায় গতকাল আব্দুল মাহমুদ সহ ডাকসুর এবি জুবায়ের, মুসাদ্দেক সহ আরও যেই 2জন শিক্ষার্থীর উপর হামলা করা হয়েছে, এই হামলার সঠিক এবং পুলিশের উপরও যেই পুলিশের সাথে যে হাতাহাতি হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে তার সঠিক বিচার নিশ্চিত করতে হবে। এটি আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে, আমাদের যেই ফেক স্ক্রিনশটটি ছড়ানো হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য, এই ফেক স্ক্রিনশটটি কারা ছড়িয়েছে, কিভাবে ছড়িয়েছে, প্রত্যেকটা জড়িতদেরকে পুলিশি তদন্তের মাধ্যমে বের করে এর সঠিক তদন্ত এবং সঠিক ক্লিয়ারিফিকেশন সারা বাংলাদেশকে অবশ্যই জানাতে হবে। তৃতীয়ত আমাদের যে দাবি সেটি হচ্ছে, আব্দুল মাহমুদ সহ আমাদের শিক্ষার্থীদের উপর যে সকল ব্লেমিং দেওয়া হয়েছে তার পরবর্তীতে শিক্ষার্থীদের যেই নিরাপত্তা যে নিশ্চিত করা দরকার, এই নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ একটা বাংলাদেশের নাগরিক হিসেবে পুলিশ প্রশাসনের এই নিরাপত্তাটা ভবিষ্যতে নিশ্চিত করতে হবে। ধন্যবাদ সবাইকে, সকল সাংবাদিকদেরকে ধন্যবাদ, আগত সকল ভাইদেরকেই তাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই বলে আমি আমাদের সংবাদ সম্মেলন এখানে শেষ করছি। বাই। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। রানা প্লাজা ট্র্যাজেডির 13 বছর আজ। সাভারে দিনটি পালন করা হয় শোক, শ্রদ্ধা নিবেদন ও প্রতিবাদের মধ্য দিয়ে। সকাল থেকে রানা প্লাজার অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা। এছাড়া দিনব্যাপী পালিত হয় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল। বক্তারা বলেন, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পদ্ধতিগত হত্যাকাণ্ড। দ্রুত বিচার নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসনের দাবি জানান তারা। আমরা যদিও বলি এটা ট্র্যাজেডি, এটা হচ্ছে হত্যাকাণ্ড। সরকারের যদি সদিচ্ছা থাকতো তাহলে আজকে এই রানা প্লাজা 13 বছর এসেও আমাদেরকে এই চোখের পানি ফেলাইতে হতো না। দেশে নতুন সরকার এসেছে, এই বিচারটাকে ত্বরান্বিত করতে হবে। আমরা আশা করি এই সরকার এই শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং তাদের যে সহায়তা সেটা নিশ্চিত করবেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি 3 সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 দেশের মার্কিন দূতের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন তিনি। বৈঠকে উভয় পক্ষই যুদ্ধবিরতির জন্য সময় বাড়ানোর পক্ষে সম্মতি দিয়েছে এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, হিজবুল্লাহদের থেকে নিজেদেরকে রক্ষা করতে লেবাননের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে। এছাড়া ইরান প্রসঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, সংঘাত শেষ করতে তার উপর চাপ নেই, তবে তেহরানের জন্য সময় ফুরিয়ে আসছে। এদিকে হরমুজ প্রণালীতে কোনো ইরানি নৌযান যদি মাইন পোতার চেষ্টা করে তবে সেটি ধ্বংসের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে মার্কিন নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত কোনো আলোচনায় বসবে না বলে জানিয়েছে তেহরান। খেলার খবর, ইউরোপিয়ান ফুটবল। লা লিগায় রাতে বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান কমানোর মিশন রিয়াল মাদ্রিদের। প্রতিপক্ষ রিয়াল বেতিস। এস্তাদিও দে সেভিয়ায় ম্যাচটি শুরু হবে রাত 1টায়। এদিকে সিরিয়ায় এসি মিলানকে টপকে দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ নাপোলের। দিয়েগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়ামে ক্রেমোনেসকে আতিথ্য দেবে ক্লাবটি। ম্যাচ শুরু রাত 1:45-টায়। এই মুহূর্তে বার্সেলোনার চেয়ে 9 পয়েন্টে পিছিয়ে রিয়াল, তাই শিরোপার রেসে টিকে থাকতে। এই ছিল বিকেল 4টার খবরে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।